বিরোধীদের আবার সংলাপে ডাকছেন প্রধানমন্ত্রী। সংসদ প্রশ্নে হতে পারে আলোচনা। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে তৎপরতা, দখলমুক্ত রাখতে নজরদারির তাগিদ। বর্ষার আগেই পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ, নেওয়া হচ্ছে নানা প্রকল্প। ইরিবোরো আবাদের তোড়জোড় চাষিদের, মৌসুমের শুরুতেই শ্রমিক সংকটের অভিযোগ। স্বাগত সমগ্র বাংলাদেশে, সাথে আছি আমি মেহেরিন তাজরিন কবির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো পুরো খবর। সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেনানিবাসে শিখা অনির্বাণের সশস্ত্র বাহিনীর শহীদ সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। শিখা অনির্বাণে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান ৩ বাহিনীর প্রধানরা এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে শিখা অনির্বাণের রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে সশস্ত্র বাহিনীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার। নির্বাচনের আগে যাদের সঙ্গে সংলাপ হয়েছে তাদেরকে আবারও গণভবনে আমন্ত্রণ জানাবেন প্রধানমন্ত্রী। এই তথ্য দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের এক যৌথ সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিলে ঐক্যফ্রন্টের নির্বাচিতদের শপথ নিয়ে আলোচনা হতে পারে। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, জামায়াত যে বিএনপির সঙ্গে রাজনীতি করে এটা কামাল হোসেনের অজানা থাকার কথা নয়। তারপরও ভুল স্বীকার করায় জাতি খুশি হয়েছে বলে মনে করেন ওবায়দুল কাদের। সেই লক্ষ্যকে সামনে রেখে যারা সংলাপে এসেছিলেন তাদেরকে আবার নেত্রী সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন, গণভবনে দাওয়াত দেবেন, একসঙ্গে সবাইকে দাওয়াত দেওয়া হবে। গণভবনে আসলে তখন তো আমরা তাদের প্রতি অনুরোধটা রিনিউ করতে পারি, বলতে পারি যে আসুন, সংসদে আসার যৌক্তিকতা আছে, সেই যৌক্তিকতাটা সামনাসামনি ব্যাখ্যাও করতে পারি আমরা। নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নয়, পুনর্নির্বাচন ইস্যুতে সংলাপ হলে প্রধানমন্ত্রীর আহ্বানে ঐক্যফ্রন্ট সাড়া দেবে বলে জানিয়েছেন ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত চৌধুরী। আগের সংলাপে দেয়া প্রতিশ্রুতির কোনো প্রতিফলন নির্বাচনে ছিল না দাবি করে তিনি আরও বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই। তারা যদি আবার বলে যে সংলাপ করতে চায়, তাহলে তো আমাকে 10 বার চিন্তা করতে হবে। তবে আমরা সংলাপ চাই, সেই সংলাপ অবশ্যই হবে দ্রুততম সময়ে। আরেকটি নির্বাচন। কাল থেকে পোশাক শ্রমিকরা কাজে যোগ না দিলে কোনো মজুরি দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজিএমইএ এর সভাপতি সিদ্দিকুর রহমান। দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিজিএমইএ সভাপতি বলেন, যেসব কারখানার শ্রমিকরা আন্দোলন করছে, প্রয়োজনে সেসব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে। মজুরি সমন্বয়ে ত্রিপক্ষীয় কমিটি কাজ করছে উল্লেখ করে তিনি শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানান। এদিকে দুপুর 3:30টায় সচিবালয়ে ব্রিফ করবে মজুরি পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটি। মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে 1 সপ্তাহেরও বেশি সময় ধরে ঢাকা সহ আশপাশের বেশ কিছু এলাকায় বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। যদি কোনো কারখানায় শ্রমিকরা কাজ না করেন আগামীকাল থেকে, তাহলে কারখানা শ্রম আইনের 13(1) ধারা অনুযায়ী নো ওয়ার্ক নো পে, কোনোভাবেই শ্রমিকদেরকে আর কোনো বেতন প্রদান করা হবে না। এদিকে চলমান শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় আজও আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। শ্রমিক অসন্তোষের জেরে শিল্পাঞ্চলের অন্তত 10টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে আশুলিয়ার জামগড়া, ইউনিক, নরসিংহপুর এলাকার কয়েকটি কারখানার শ্রমিকরা প্রথমে কারখানার ভিতরে কর্মবিরতি শুরু করে। এক পর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কে অবস্থান নিতে চাইলে পুলিশ
জল কামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে শিল্পাঞ্চলের অবস্থা স্বাভাবিক থাকলেও বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর 7 দিনের আলটিমেটাম বাস্তবায়নের প্রক্রিয়া শুরুর কথা জানিয়েছেন সওয়েজের কর্মকর্তারা। এর অংশ হিসেবে ঢাকা আরিচা মহাসড়কের জায়গা দখলমুক্ত করে বনায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত নজরদারি ছাড়া সড়কের জায়গা দখলমুক্ত রাখা সম্ভব নয়। ঢাকা আরিচা মহাসড়কের দৈর্ঘ্য 88 কিলোমিটার। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে গুরুত্বপূর্ণ এই সড়ক। বিধি অনুযায়ী সড়কের দুই পাশের ঢালে 10 মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ নিষেধ থাকলেও এই সড়ক দেখে তা বোঝার উপায় নেই। মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান চললেও রূপ বদলায় না। এই জায়গাটা ভাই খালি পড়ে রয়েছে, খালি পড়ার কারণে আমাদের দোকান সামনে এই জন্য ব্যবহার করতেছি। আর যখন গভর্নমেন্টের লাগে আমরা ছাড়িয়ে দেবো। তোমার পেরাতে আবার আসি, আবার বসি, আবার যখন যাইতে বলে চলে যাই, আবার 10 দিন 15 দিন 20 দিন 1 মাস পর বসি। দোকান থাকলে সমস্যা তো অবশ্যই হবে, তো সবারই সমস্যা হয়, শুধু আমাদের না, সবারই, পথচারীদের জন্য সমস্যা। আমাদের দোষ ত্রুটি তো সরকার ধরেই, তো দোষটা আসলে মূল কোথায় সেটা কিন্তু ধরে না। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী 7 দিনের নোটিশে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দেন। সড়ক ও জনপদ অধিদপ্তর বলছে, মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়কের জায়গা দখলমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর অংশ হিসাবে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশের জায়গা দখলমুক্ত করার পর কাঁটাতারের বেড়াও বনায়ন করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। যানজট প্রবণ এলাকা যেগুলো আপনার উচ্ছেদ করে দিয়ে সেখানে বাসবে, ফুটপাত ইত্যাদি তৈরি করে দেওয়ার জন্য সাধারণ সুবিধার্থে। আর একটা হইতে পারে এখানে আমরা যেগুলো বেশি ল্যান্ড আছে সেখানে বনায়ন করা। তবে বিশেষজ্ঞরা বলছেন, মহাসড়কের জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারির বিকল্প নেই। এজন্য সব পর্যায়ে সদিচ্ছার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। হাইওয়ের পাশগুলো যে দখলমুক্ত আছে এটা এনশিওর করার জন্য এই হাইওয়ের যারা মালিক তাদের একটা কর্মচারী গ্রুপ রেগুলার ভিজিট করা উচিত এবং রিপোর্টিংয়ে রাখা উচিত যে কতটা দখল বা বেদখলে আছে। সরকারের গত মেয়াদের শেষ দিকে নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এবার দায়িত্ব নেওয়া শুরু থেকেই সড়কে শৃঙ্খলা ফেরানোর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। এই বিষয়ে আরও জানাতে রাজশাহী, খুলনা ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, আছেন মাইনুল হাসান। মাইনুল, সেতুমন্ত্রী 7 দিনের মধ্যে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষণা দিয়েছেন, তো রাজশাহীতে কি অবস্থা এখন? সেতুমন্ত্রী রাজশাহী সারা দেশে যে মহাসড়ক আছে সেখানে যে অবৈধ স্থাপনা সেটি উচ্ছেদের ঘোষণা দিলেও আমরা প্রশাসনের বিভিন্ন স্তরের যে কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক, পুলিশ সুপার, তারপরে সড়ক ও জনপথের ঊর্ধ্বতন কর্মকর্তা, হাইওয়ে পুলিশ, তারা সবাই কিন্তু বলছেন যে তারা যে 7 দিন সময় আছে তার মধ্যেই তারা যে মহাসড়কের ধারে যে অবৈধ স্থাপনা সেটি মুক্ত করবে। তবে এখন পর্যন্ত আজকে এই মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা খোঁজ নিয়ে দেখেছি কোথাও কোনো দৃশ্যমান কোনো অভিযান কোথাও পরিচালনা করতে আমরা দেখিনি, বা উপজেলা পর্যায়ে যে মহাসড়কগুলো আছে সেগুলোতে কিন্তু আমাদের যে সহকর্মী আছে তাদের মাধ্যমে বা স্থানীয়দের মাধ্যমে আমরা খোঁজ নিয়েছি, কোথাও কিন্তু কোনো ধরনের অভিযান এখন চালু হয়নি। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছে রাজশাহী জেলা পুলিশ সুপারের সাথে। তিনি যেটা বলছেন যে মূলত তারা রাজশাহীর যেসব মহাসড়কের ধারে যেসব অবৈধ স্থাপনা আছে, বিশেষ করে বানেশ্বর বাজার, গোদাগাড়ি, মোহনপুর, এইসব এলাকায় যেসব গুরুত্বপূর্ণ মোড়গুলো আছে মহাসড়কের ধারে, সেখানে যেসব অবৈধ স্থাপনা আছে তাদেরকে মূলত তারা নোটিশ দিয়েছেন এবং তারা বলছেন যে তারা যে তাদেরকে পুলিশকে আশ্বস্ত করছে যে 2-3 দিনের মধ্যে তারা তাদের অবৈধ যেসব স্থাপনা আছে সেগুলো সরিয়ে নেবেন। তো পুলিশ সুপার বলছে যে 2-3 দিনের মধ্যে যদি তারা না সরায় তখন তারা তাদের যে অভিযান সেইটি মূলত চালু করবেন। তবে তিনি আশা করছেন যে 7 দিনের মধ্যে তারা মহাসড়কের ধারে যে অবৈধ স্থাপনা আছে সেটা তারা সরিয়ে নেবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন। এদিকে সড়ক ও জনপথের যে রাজ্যের বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শামসুজ্জোহার সাথে আমার কথা কিছুক্ষণ আগে তিনি মূলত বলছেন তারা কিন্তু এর মধ্যে রাজশাহীর পুঠিয়া ও ঝলমলিয়া বাজারে যে অবৈধ স্থাপনা ছিল মহাসড়কের ধারে সেটি তারা সেটির সাথে সরাতে সক্ষম হয়েছে। এছাড়াও রাজশাহী জেলার বা রাজশাহী বিভাগের যেসব জায়গাতে মহাসড়কের ধারে অবৈধ স্থাপনা রয়েছে, বড় বড় বাজার রয়েছে, সেগুলো তারা এর মধ্যে চিহ্নিত করেছেন। তাদের নিজস্ব একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, তিনি ঢাকায় থাকেন, প্রয়োজনে তাকে নিয়ে এসে তারা পর্যায়ক্রমে রাজশাহী জেলার বা রাজশাহী বিভাগের বিভিন্ন যে মহাসড়কের ধারে অবৈধ স্থাপনা আছে সেগুলো তারা উচ্ছেদের অভিযান নেবে। তবে হাইওয়ে পুলিশের সাথে আমার গতকালকে কথা হয়েছিল, তারা মূলত বলছেন যে তাদের এই মুহূর্তে তাদের
তাদের যে অভিযান চালানোর বিষয় সেইটি তারা এখনও চালাতে পারছে না। তিনি বলছেন যেহেতু নির্বাচন ছিল, নির্বাচনের কারণে তাদের যে নিয়মিত অভিযান ছিল সেইটি তারা চালাতে পারেনি। তবে তাকে আমি বলছিলাম যে নির্বাচন তো দীর্ঘদিন আগে শেষ হয়েছে, কেন শেষ হল? তবে তিনি বলছেন যে যেহেতু নির্বাচন শেষ হয়েছে খুব শীঘ্রই তারা মহাসড়কে তাদের যে অভিযান সেইটি চালু করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আপনি আমাদের সাথেই থাকুন। এবার খুলনা থেকে আমাদের জানাবেন সহকর্মী AHM শামীমুজ্জামান। খুলনায় অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কি পদক্ষেপ নিয়েছে? খুলনা থেকে খুলনা, সাতক্ষীরা, খুলনা যশোর এবং খুলনা বাগেরহাট, এই যে খুলনার সাথে যে তিনটি জেলা, এই তিনটি জেলাতে 150 কিলোমিটারের মতো আসলে মহাসড়ক রয়েছে। এই মহাসড়কের দুপাশেই কিন্তু অবৈধ স্থাপনা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের যেমন অফিস রয়েছে, তেমন বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে এবং স্থানীয় প্রভাবশালী মহলের প্রশাসনের একটি অসাধু গোষ্ঠীর সহায়তায় কিন্তু এই ভবন বা স্থাপনাগুলো গড়ে উঠেছে। তো এই অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত সওজের পক্ষ থেকে কোনো প্রকার দৃশ্যতমান কোনো কিছুই আমরা দেখিনি। আমি এ বিষয়ে কথা বলেছিলাম সওজের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে। তারা যেটা বলছেন যে হয়তো বা আগামী 2-1 দিনের মধ্যেই তারা অভিযান শুরু করবেন এবং তারা যেটা বলছেন যে এবার কিন্তু তারা আসলে স্থাপনা ভেঙে দেওয়ার চেয়ে তারা আসলে মূলত প্রথমেই যেটা করবেন যে রাস্তার দুই পাশে যে জমি আছে সহজে সেই জমিতে তারা লাল পতাকা দিয়ে আসলে সীমানা নির্ধারণ করবেন এবং তারপরে তারা স্থাপনাগুলো ভাঙবেন। আর এছাড়া কিন্তু খুলনা মহানগরীর মধ্যে যে অবৈধ উচ্ছেদ অভিযান গত 4 দিন আগে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে এবং সেই অবৈধ উচ্ছেদ অভিযান এখনও চলমান রয়েছে। আর আমরা অতীতে কিন্তু বিভিন্ন সময়ে দেখেছি যে আসলে অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পরে কিন্তু 2-1 দিন পর থেমে যায় এবং থেমে যাওয়ার পরে কিন্তু আবারও সেই জায়গায় কিন্তু সেই অবৈধ স্থাপনা ওঠে। তো এবার যাতে সে কোনো ধরনের অবৈধ স্থাপনা যাতে না ওঠে সেই জন্যই কিন্তু আসলে কর্তৃপক্ষ তৎপর থাকবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। শামীমুজ্জামান, আপনি আমাদের সাথেই থাকুন। এবার গাজীপুরে আছেন সহকর্মী আবুল হাসান। আমরা শুনছিলাম রাজশাহী এবং খুলনার খবর। তো হাইওয়ে পুলিশ উচ্ছেদের বিষয়ে কি বলছে গাজীপুরে, এবং আজ থেকে মাঠে নামার কথা ছিল তাদের? আপনি জানেন যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী যে ঘোষণা দিয়েছেন যে 7 দিনের নোটিশে, আমরা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান যে অগ্রগতি বা কার্যক্রম সেটি কিন্তু গাজীপুরের সড়ক মহাসড়কে দেখতে পাইনি। আমি এই বিষয়টি নিয়ে আজকে কথা বলেছিলাম সড়ক জনপদ যে নির্বাহী প্রকৌশলী, তার সাথে তিনি বলেছেন যে আজকে মূলত তারা সড়ক মহাসড়কে যে সকল অবৈধ স্থাপনা আছে সেগুলোকে তারা সার্ভে করেছেন এবং শনাক্তকরণের পরেই তারা আসলে মূল অভিযানে যাবেন এবং এই জন্য জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনের একটি সমন্বয় টিম গঠন করে তারা এই উচ্ছেদ অভিযান চালাবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। আর আমি কথা বলেছিলাম গাজীপুর মেট্রোপলিটনের যে ডিসি ট্রাফিক আরিফুল হক, তার সাথে তিনি বলছেন যে তারা অভিযানের যে নির্দেশনা সেটি পেলেই কিন্তু তারা পুলিশ নিয়ে তাদের যে ফোর্স রয়েছে সেই ফোর্স নিয়ে তারা উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করবেন এমনটি তিনি জানিয়েছেন। তবে স্থানীয়রা বলছেন যে এই যে উচ্ছেদ অভিযান এটি কিন্তু এর আগে কয়েকবার গাজীপুরের বিভিন্ন সড়ক মহাসড়ক হয়েছিল, কিন্তু এই উচ্ছেদ অভিযানগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে টেকসই হয় না। এর কারণ হিসেবে স্থানীয়রা বলছেন যে রাজনৈতিক একটি চাপ রয়েছে এবং পাশাপাশি প্রভাবশালীদের ছত্রছায়ায় এইসব অবৈধ স্থাপনা কিন্তু সড়ক মহাসড়কে গড়ে উঠেছে। পাশাপাশি 3 হুইলার এবং অন্যান্য যে ছোট যানবাহন সেগুলোর অভাব চলাচলের কারণে কিন্তু সড়কের যে কাঙ্ক্ষিত শৃঙ্খলা সেই শৃঙ্খলা কিন্তু ফিরে আসেনি। তো এখন সড়ক মন্ত্রীর যে ঘোষণা সেটি কতটুকু বাস্তবায়ন হয় এবং মাঠ পর্যায়ে প্রশাসন সেইটা বাস্তবায়ন কিভাবে করে সেটা দেখার অপেক্ষায় রয়েছেন এখানকার অধিবাসীরা এবং তারা বলছেন যে এই উচ্ছেদ অভিযান যদি কন্টিনিউ ভাবে করা হয় এবং এতে প্রশাসনের নজরদারির মধ্যে থাকে সেক্ষেত্রে তারা মনে করছেন যে অবৈধ দখলদার সহজে এখানে অবৈধ স্থাপনা করতে পারবে না বলে স্থানীয়রা মনে করছেন। তো এই ছিল মোটামুটি এখানকার পরিস্থিতি সর্বশেষ। মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরের খবরে। প্রশাসনের আশ্বাসে চট্টগ্রামে কাল সকাল থেকে ঢাকা 48 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। বৈঠকে সীতাকুণ্ডের সংসদ সদস্য দিদারুল আলমও উপস্থিত ছিলেন।
ফেডারেশনের নেতারা জানান, ভুল বোঝাবুঝির কারণে এই সমস্যা তৈরি হয়েছিল। তবে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের পর দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। গেল বৃহস্পতিবার সীতাকুণ্ডের সংসদ সদস্যের বিরুদ্ধে পরিবহন নেতাকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ তোলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এরপর শনিবার বেলা 11টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ধর্মঘটের ঘোষণা দেন তারা। আমরা এদেশের নাগরিক, একটা ঘটনা ঘটে গেছে, স্বয়ং মাননীয় সাংসদ উপস্থিত হওয়ার পরে এবং উনি এটার জন্য দুঃখ প্রকাশ করে বলে বেগে বুকে জড়িয়ে নেওয়ার পরে আমরা চিন্তা করলাম যে না, এটা নিয়ে আর অন্য কোনো কথা না বলে আমরা আমাদের আহত ধর্মঘট প্রত্যাহার করে নিচ্ছি। প্রধানমন্ত্রীর নির্দেশে পোশাক শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। এ বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুহুল আমিন। রুহুল, নতুন মজুরি কাঠামো নিয়ে বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে, আমাদের বিস্তারিত জানান। বৈঠক আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি। আজকে নির্ধারিত বৈঠক 3টার দিকে শুরু হওয়ার কথা ছিল, এখনো হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হবে এবং বৈঠকে যারা অংশ নেবেন, শ্রমিক পক্ষ, মালিক পক্ষ, সরকার পক্ষ, সবারই অংশগ্রহণ এই শ্রম মন্ত্রণালয়ে আমরা দেখেছি, সবাই আছেন। তবে আমরা কিছু অনানুষ্ঠানিক বৈঠক দেখছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে মালিক পক্ষ শ্রম প্রতিমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রী শ্রম প্রতিমন্ত্রীর কক্ষে আছেন, তারা কথা বলছেন। কিছুক্ষণ পরেই মূলত আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে এবং বৈঠক শেষে কি সিদ্ধান্ত হয়েছে সেটি সুনির্দিষ্টভাবে ঘোষণা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং শ্রমিক নেতারা বিভিন্ন আমাদেরকে জানিয়েছেন যে গত পরশু দিনের সিদ্ধান্ত, গত বৃহস্পতিবারের সিদ্ধান্ত ছিল যে 3টি গ্রেড, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, এই 3টি গ্রেডে শ্রমিকরা আপত্তি জানিয়েছিলেন, শ্রমিক নেতারা আপত্তি জানিয়েছেন। সেটি সমন্বয় করার সিদ্ধান্ত হয়েছিল গত বৃহস্পতিবার। আপনি জানেন যে গতকালকেও শনিবারও একটি বৈঠক হয়েছে এবং এই একমত মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ তারা একমত যে সমন্বয় করা হবে। আজকে সেটি চূড়ান্ত ঘোষণা আসবে। তবে কিছুক্ষণ আগে আমরা যেটি জেনেছি যে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন 3, 4, 5 নম্বর গ্রেডের সঙ্গে 1 এবং 2 নম্বর গ্রেডকে সমন্বয় করতে হবে। সেখানে কোনো আপত্তি আছে কিনা সেটিও তিনি আরেকবার বিবেচনার জন্য নির্দেশনা দিয়েছেন এবং শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আজকে যারা বৈঠকে অংশ নেবেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছে যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মাথায় রেখেই তারা মজুরি সমন্বয়ের বিষয়টি কাজ করবেন। আপনি জানেন যে কিছুক্ষণ পর যখন মিটিং শুরু হবে, মিটিং শেষ করে ব্রিফিং হবে এবং ব্রিফিংয়ে এই সিদ্ধান্তগুলোর কথা জানানো হবে। পাশাপাশি আপনি জানেন যে এটি যেহেতু মজুরি বোর্ড একটা সরকারের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আসে, আজকে হয়তো সিদ্ধান্তগুলো হবে এবং শিগগিরই তা একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বা এমনও হতে পারে যে সেই কতটুকু কোন গ্রেডে কতটুকু বেতন বাড়লো, কত টাকা বাড়লো বা কমলো, বা বেসিক বাড়ানো হয়েছে কিনা বা গ্রস বাড়ানো হচ্ছে, সেটি কিন্তু আজকেও জানানো হতে পারে। তবে আমরা যেটি জানি যে নিয়মতান্ত্রিকভাবে যেটি হয়, শ্রম মন্ত্রণালয়ের এবং নিম্নতম মজুরি বোর্ড এটি প্রজ্ঞাপন জারি করে, সেই প্রজ্ঞাপন জারি করে জানানো হয় যে আসলে মজুরি কাঠামোতে কোনো বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসছে কিনা। এই ছিল সবশেষ খবর। সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন। জানাবো আরো কিছু খবর। বর্ষা শুরুর আগেই শরীয়তপুরে পদ্মার ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। নদিয়ায় নদী ভাঙন রোধে প্রকল্প পরিদর্শনে গিয়ে দুপুরে এই নির্দেশনার কথা জানান তিনি। উপমন্ত্রী বলেন, সারা দেশের নদী ভাঙন রোধে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে। নড়িয়ায় 1077 কোটি টাকা ব্যয়ে পদ্মার ডান তীর রক্ষা প্রকল্পের কাজের গতি বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন তিনি। বর্তমানে দৈনিক 6 থেকে 8 হাজার জিও ব্যাগ নদীর তীরে ফেলা হলেও এ সংখ্যা 2-1 দিনের মধ্যে 20,000-এ উন্নীত করার নির্দেশ দেন উপমন্ত্রী। এছাড়া নদী ভাঙন রোধে দ্রুত সময়ের মধ্যে মাঝ পদ্মায় চর খনন কাজ শুরু করার নির্দেশও দেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি আমাদের শরীয়তপুরের 1-এর জাতীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপুও ছিলেন। আমি কথা বলেছি, তিনি আমাকে বলেছেন হ্যাঁ যাও নড়িয়াতে এবং কোনোভাবেই যেন আগামী বর্ষা মৌসুমের নড়িয়ার 1 ইঞ্চি নদীও না ভাঙে। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নুরুল আমিন রবিন। রবিন, ভাঙন রোধে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে আর কি জানিয়েছেন পানি সম্পদ উপমন্ত্রী?
এখানে যেই প্রকল্পটি চলমান রয়েছে, এখানে 1077 কোটি টাকা ব্যয় পদ্মার ডান তীর রক্ষার যেই প্রকল্পটি চলমান রয়েছে, এই প্রকল্পের মূলত কাজের যেই ধীরগতি ছিল এই গতি বৃদ্ধির লক্ষ্যে কিন্তু এখানে যে আজকে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম এসেছিলেন, তিনি কিন্তু এই ধরনের একটি নির্দেশনা দিয়ে গেছেন, যাতে করে এই আগামী বর্ষার আগে যেই পানি উন্নয়ন বোর্ড থেকে যেই 4.5 কিলোমিটার এলাকাকে অধিক ঝুঁকিপূর্ণ এলাকা হিসাবে চিহ্নিত করা হয়েছে এবং আগামী বর্ষায় যেই অঞ্চলগুলিতে পদ্মা আঘাত হানতে পারে এবং মানুষের স্থাপনা সহ বসতবাড়ি নদীগর্ভে বিলীনের আশঙ্কা করা হচ্ছে যে এলাকাগুলিতে, সেই এলাকাকে সুরক্ষার জন্য প্রয়োজনীয় যা যা করণীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য কিন্তু প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে, এমনটা কিন্তু আজকে আমাদেরকে জানিয়ে গেছেন মন্ত্রী। এর বাইরে যদি আমি একটু বলি যে প্রকল্প এলাকায় কিন্তু এতদিন আমরা যেই কাজের একটি ধীরগতি লক্ষ্য করেছিলাম যে প্রতিদিন গড়ে 3 থেকে 4 হাজার পরিমাণ জিও ব্যাগ ভর্তি বালুর বস্তা এখানে ফেলা হচ্ছিল নদীর তীর ঘেঁষে, তো সেই সংখ্যাটা কিন্তু আজ ইতিমধ্যে এই মন্ত্রীকে আশাকে কেন্দ্র করে কিন্তু সেই সংখ্যা অনেকটা বৃদ্ধি করা হয়েছে। আজই আমরা লক্ষ্য করেছি এখানে প্রায় 5 থেকে 6 হাজার পরিমাণ বালুর বস্তা ফেলা হচ্ছে। এর বাইরে পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা জানানো হয়েছে যে এখন যে 2টি বার্জের সাহায্যে এখানে বালুর বস্তা ফেলা হচ্ছে, এর বাইরেও কিন্তু আরও 2টি অতিরিক্ত বার্জ এই প্রকল্প এলাকায় এসে উপস্থিত হয়েছে এবং সেই বার্জগুলিকে এই বালুর বস্তা ফেলানোর জন্য প্রস্তুত করা হচ্ছে। তো তাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে 2-1 দিনের মধ্যে এই বার্জগুলি যদি প্রস্তুত হয় সেক্ষেত্রে কিন্তু সেই বার্জ দুটি এই বহরে যুক্ত হলে এই বালুর বস্তার পরিমাণ 10 থেকে 12 হাজারে উন্নীত করা সম্ভব হবে। এর বাইরে কিন্তু এই 10 থেকে 12 হাজার যদি ফেলা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই এলাকাটি সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত হবে এমনটা বলা যাবে না, কারণ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী 20 লক্ষ বালুর বস্তা কিন্তু এখানে ফেলতে হবে। তো পানি উন্নয়ন বোর্ড থেকে যেটা বলা হচ্ছে যে আগামী বর্ষার আগে তারা মোটামুটি এই অংশটুকু রক্ষা করতে সক্ষম হবে। এই ছিল আমার কাছে নদী ভাঙনের সর্বশেষ তথ্য। শরীয়তপুরে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন সহকর্মী নুরুল আমিন রবিন। চলে যাচ্ছি পরের খবরে। এদিকে নদী ভাঙন থেকে রক্ষায় শরীয়তপুরে বাঁধের নির্মাণ কাজ চলছে ধীর গতিতে। গত 1 মাসে নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে মাত্র 3%। বর্ষার আগে কাজ শেষ না হলে নড়িয়া পৌর শহর পদ্মায় তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। কাজের গতি ফিরিয়ে আনতে বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আসন্ন বর্ষায় ভাঙন ঝুঁকিতে থাকা শরীয়তপুরের কীর্তিনাশা মোহনা থেকে সুরেশ্বর পর্যন্ত 4.5 কিলোমিটার এলাকায় চলছে ডাম্পিংয়ের কাজ। পানি উন্নয়ন বোর্ডের হিসেবে বর্ষার আগে এসব এলাকায় ফেলতে হবে অন্তত 20 লাখ বালুভর্তি জিও ব্যাগ। তবে 12 ডিসেম্বর শুরু হলেও এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত ফেলা হয়েছে মাত্র 23,000 ব্যাগ। কাজের এমন ধীর গতিতে ক্ষুব্ধ পদ্মাপাড়ের মানুষ। এই যে ফালায় রাখছে, এটা 8 দিন ধরে ফালায় রাখছে, কোনো একজন লোক নাই, লেবার নাই, আরে কি করবে? এই যে 15 দিন ফালায় রাখছিল কেন? 34 মাস 15 তারিখ হইলে পানি জৈবন বাইরে জায়গা, তখন দুমদার একটা ভাঙ্গা ধরবো। দূরত্ব কাজ না চললে এটা রক্ষা করা যাবে না। নড়িয়া বাজার থেকে মাত্র 200 মিটার দূরে প্রমত্ত পদ্মা। ভাঙন ঠেকানো না গেলে বর্ষার শুরুতেই বাজার নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় ব্যবসায়ীরা। পৌর শহর বাঁচাতে বর্ষার আগেই ডাম্পিংয়ের কাজ শেষ করার দাবি পৌর মেয়রের। যেমন আমার এই মার্কেট থেকে 200 মিটার দূরে আছে নদী পদ্মা, তো এইবার যদি পানি চলে আসে তাহলে সর্বপ্রথম আমার মার্কেটে যাবে। যে কোনো সময় যদি ভাঙন রোধ না করা যায়, যে যারা এটা নিয়ে টেন্ডারে কাজ করছেন তারা যদি এটাকে কোনো রকম হেলামি করে তাহলে আমাদের বিরাট ক্ষতি হবে। কাজের ধীরগতির কথা স্বীকার করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। আমাদের 2টা বার্জ ছিল, এখন অলরেডি 4টা বার্জ হয়ে গেছে। এই বার্জগুলোর কাজ শুরু হলে আমাদের 2-3 দিনের মধ্যে 1010-এ যাব। আরও 2টা বার্জ আসতেছে, তখন আমাদের 12-13 হাজার যে টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। 1077 কোটি টাকার এই প্রকল্পের আওতায় 8.9 কিলোমিটার বাঁধ ও 9.75 কিলোমিটার ড্রেজিংয়ের কাজ করছে বাংলাদেশ নৌবাহিনীর খুলনা শিপইয়ার্ড। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বড় মৌসুমের ধানের চারা রোপণ শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়। বিশেষ করে হাওর ও বিল এলাকার জমিতে ধান চাষের তোড়জোড় বেড়েছে চাষিদের। তবে অনেক জায়গায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। শীতের মাঝামাঝি এসে পানি শুকিয়ে গেছে পাবনার বিভিন্ন বিলে। এসব বিলে এখন চলছে বড় চাষের তোড়জোড়। কোথাও চলছে জমি তৈরি, কোথাও বা চারা রোপণ। শ্রমিক সংকটের কারণে বড়দের পাশাপাশি ছোটরাও হাত লাগাচ্ছে কাজে। এখন তো কাজের সময়, আমারে খুব কাজ। পানি নেমে গেছে, নদীতে পানি নেই, আমাদের এখন ধান পাতালাতে পানি তুলে ইঞ্জিনের মাধ্যমে আবাদ করা হচ্ছে। চরণ বিলে ধান লাগাচ্ছি, ছালের বাপও ব্যস্ত, আমরা ব্যস্ত, ছালও ব্যস্ত।
চলনবিলের নাটোর অংশেও দেখা যাচ্ছে একই চিত্র। এই অঞ্চলের বিপুল জনগোষ্ঠী বোরো চাষের উপর নির্ভরশীল। এবার ৫৫,৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্য নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ভালোই ফলন হয়, কিন্তু আমরা দাম পাই না ঠিক মতো। সরকার যদি আমাদের কাছে ধান কিনে তাহলে আমরা একটু লাভবান। এই বছর বড় মৌসুমে আমাদের টার্গেট ৫৫,৫০০ হেক্টর। এখনকার মতো আবহাওয়া অনুকূলে থাকে তাহলে আশা করছি ফলন আশা অনুরূপ পাওয়া যাবে, গত বছরের তুলনায় বেশি হওয়ার সম্ভাবনা। গত মৌসুমে ধানের ন্যায্য দাম না পাওয়া নিয়ে হতাশা আছে ঝিনাইদহের চাষিদের। ভালো দাম পেতে মৌসুমের শুরুতেই ফসল তুলতে চান অনেকে, তাই শীত উপেক্ষা করে চলছে বোরো চাষের জমি তৈরি আর চারা রোপণ। বড় আবাদে আমি 6 বিঘা ভুঁই ধান লাগাইছি, গেলবারের থেকে আরো কম লাগাইছি, কারণ ধানের দাম না থাকাতে কম লাগাইছি। খরচ একটু বেশি হচ্ছে, আর এখানে বৃষ্টি বাদল নেই তো এই জন্যই মোটরের পানিতে আবাদ করা আছে, একটু বেশি আর কি খরচ। আগেভাগে বোরোর বীজতলা তৈরি করেছিলেন মৌলভীবাজারের হাওড় অঞ্চলের বেশিরভাগ চাষি। এখন চারা রোপণের পালা। ভালো ফলন পেতে চেষ্টার কমতি রাখছেন না কেউই। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বোরো আবাদে কৃষকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে জানাতে এবার বগুড়া, কুষ্টিয়া ও লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই উত্তরাঞ্চলের চাষাবাদ নিয়ে জানাবেন আমাদের উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিবুর, আবাদের শুরুতে শ্রমিক সংকটের কথা শোনা যাচ্ছে, তো এছাড়া অন্য কোনো সমস্যার অভিযোগ কি পেয়েছেন? আমি মূলত যেসব এলাকায় এখন ধান চাষ শুরু হয়েছে, বড় আবাদ শুরু হয়েছে, পাবনার নিচু এলাকা সহ সিংড়ার যেসব এলাকায় এখন ধান চাষ শুরু হয়েছে সেসব এলাকায় মজুরের কিছুটা সংকট রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে উঁচু যেসব এলাকা, বিশেষ করে বগুড়া, জয়পুরহাট এবং উজান ভাটির আরও কিছু জেলায় এখনও ধান লাগানো শুরু হয়নি, কিন্তু বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে, একই সাথে জমি তৈরির কাজ শুরু হয়েছে, সেখানেও কিছু সংকট রয়েছে। এই সংকটগুলো মজুরির পাশাপাশি আরও কিছু সংকট রয়েছে, বিশেষ করে সারের কথা আমরা একটু আগে জানতে পেরেছি। আমি বগুড়ার একজন বড় সার ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে সরকারি যেসব সার, বিশেষ করে ইউরিয়া, এগুলোর কোনো সমস্যা নেই, কিন্তু আমদানি করা সার, যেসব সারে সরকার ভর্তুকি দিয়ে থাকে সেই সব সার কিন্তু যারা নিয়ে আসছে আমদানিকারক, তারা তাদের কাছ থেকে সহজে যারা ডিলার রয়েছেন বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন তাদের হাতে দিতে চাচ্ছেন না, নানা কারণে এসব আটকে রাখছেন। এই কারণে বেশ কিছু এলাকায় সংকট দেখা দেওয়ার আশঙ্কাও করছেন তারা। আমি একটু আগে কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একজন কর্মকর্তার সাথে, তিনি যেটি বলেছেন যে কিছুদিনের মধ্যেই যখন পুরোদমে মূলত ধান লাগানোর কাজ শুরু হবে তখন অনেকগুলো এলাকাতে হয়তো বা সংকট দেখা দিতে পারে। তবে সরকারের যে প্রস্তুতি রয়েছে, বিশেষ করে আধুনিক যে পদ্ধতিগুলো রয়েছে, পল্লী উন্নয়ন একাডেমি সহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বেশ কিছু যান্ত্রিক পদ্ধতি নিয়ে এসছে, যেগুলো যদি ব্যবহার করা যায়, যেমন একটা কম্বাইন্ড হারভেস্টার রাখা হয়েছে, যেগুলো দিয়ে ধান কাটার ক্ষেত্রে কাজে লাগে, ধান লাগানোর ক্ষেত্রেও কাজে লাগে। এইসব যন্ত্র যদি ব্যবহার করা হয় সেক্ষেত্রে শ্রমিকের যে সংকট সেটি অনেকাংশে লাঘব হবে। পল্লী উন্নয়ন একাডেমিতে এরকম কিছু যন্ত্র রয়েছে যেগুলো দিয়ে একই সাথে ধান চাষও করা যায়, বীজতলাও তৈরি করা যায়, আবার বীজ লাগানো যায়। এই ধরনের কিছু যন্ত্রপাতি রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে, সেইগুলো মজুরি সংকটের ক্ষেত্রে একটি বড় ধরনের মোকাবেলার হাতিয়ার হবে, এমনটাই বলছেন কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের কর্মকর্তারা। তবে সার সংকটটা মোকাবেলা এখনই জরুরি বলছেন চাষির পাশাপাশি ব্যবসায়ীরা। হাসিবুর, আপনি আমাদের সাথেই থাকুন। এবার কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, কুষ্টিয়া অঞ্চলে আবাদের কি অবস্থা, চাষিরা কি বলছেন? আসলে আবাদের কথা বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে হয় যে কুষ্টিয়াতে গত আমন মৌসুমে যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৮৬,৬৫০ হেক্টর জমিতে, ঠিক সেই একই এলাকায় বোরো চাষের লক্ষ্যমাত্রায় ধরা হয়েছে ৩৫,৩১১ হেক্টর, তার মানে অর্ধেকেরও অনেক কম। এর কারণটা হলো যে এখানে অধিকাংশ যে জমি সেই জমি এই সিজনটাই, এই সময়টাই বিশেষ করে তামাকের আবাদ হয়, এই কারণে কিছুটা কমে। এবং তাছাড়াও কৃষকরা মূলত কিন্তু ধান চাষে একটু অনীহা, মানে ধান চাষের প্রতি তারা অনীহা দেখাচ্ছে। তার কারণ হলো তাদের ন্যায্য মূল্য না পাওয়া। আমি এই ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষক সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেছি। তারা যেটা বলতেছে যে আসলে এই যে বোরো কৃষি দপ্তর অধিদপ্তর যেটা জানিয়েছে যে বোরোর লক্ষ্যমাত্রা ৩৫,৩১১ হেক্টরের পরিবর্তে এখন পর্যন্ত কিন্তু অর্জন হয়েছে মাত্র ৮৩৫ হেক্টর জমিতে। তার মানে একেবারেই এটি খুবই নিম্ন অংশ ধান চাষের জন্য। তো আসলে এর কারণ হিসাবে যেটা আমাদেরকে কৃষকরা বলছে যে তারা যে আমন ধান তাদের বাম্পার ফলন হওয়ার পরেও কিন্তু তারা সঠিক দামটি পায়নি। আর সংকটের বিষয় যেটা, এখানে কিন্তু পানির একটি সংকট দেখা দেয় সবসময় বোরোর সময়, কারণ এখানে যে খালগুলো আছে, টারশিয়ারি যে খালগুলো আছে, এই খালগুলো কিন্তু সঠিকভাবে খনন করা হয় না, যার কারণে একদম মাঠ পর্যায়ে এই ফসল
টিউবওয়েলের পানি পায় না, এটাও একটি বড় আবাদে অনীহার একটি কারণ। তো আসলে কৃষি অধিদপ্তর বলছে আসলে যেহেতু এখনো সময় আছে এবং এখন বড় আবাদের প্রাথমিক অবস্থা, তাদের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা তারা শেষ পর্যন্ত অর্জিত করতে পারবে। মিলন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার লক্ষ্মীপুরের পরিস্থিতি জানবো আব্বাস হোসেনের কাছ থেকে। আব্বাস, জেলায় ইরি বড় আবাদ নিয়ে জেলা কৃষি অফিস কি বলছে? লক্ষ্মীপুরে কিন্তু এবার এই যে ইরি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 28,000, ইতিমধ্যে 8,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলেছি যে এখানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কিশোর কুমার মজুমদারের সাথে। তিনি জানিয়েছেন আসলে এই লক্ষ্মীপুর জেলার বেশিরভাগ এলাকায় কিন্তু খাল খনন না হওয়ার কারণে কিন্তু দিন দিনে এখানে ইরি ভরস চাষ আবাদ কমে যাচ্ছে। এগুলা দীর্ঘদিন থেকে কিন্তু খালগুলো খনন করা হচ্ছে না। তো আমি এই বিষয়ে কথা বলেছি, পাশাপাশি যে এখানকার যারা আবাদ যে কি ইরিগেশন করা থাকে তাদের সাথে তারা বলছেন, অভিযোগ করে বলছেন যে এই লক্ষ্মীপুর জেলার বেশিরভাগ এলাকায় কিন্তু যে খাল বিল রয়েছে এই খাল বিল কিন্তু ইতিমধ্যে শুকিয়ে গেছে। মানে অভিযোগ করেছেন যে আসলে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই খালগুলো খনন না করার কারণেই কিন্তু এই পানি সংকট দেখা দিয়েছে। পানি সংকটের কারণে কিন্তু প্রায় 15,000 হেক্টর জমি কিন্তু ইতিমধ্যে অনাবাদী রয়ে গেছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যদি এই বছর যদি এই খালগুলো খনন করা না হয় তাহলে হয়তো যে আবাদ যে বড় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে কৃষি বিভাগ থেকে সেটি লক্ষ্যমাত্রা পূরণ হবে না বলে তারা বলেছেন। তো আমি এখানকার যারা কৃষক রয়েছে তাদের সাথে কথা বলেছে, তারা বলছেন আসলে গত যে আমন ধান হয়েছে আমন ধানে কিন্তু তাদের অনেক প্রতি মন ধানে তাদের লোকসান হয়েছে 2 থেকে 300 টাকা। এই কারণে তারা অনেকেই কিন্তু ধান যে আবাদের কিন্তু তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। তারা বলছেন যে সার কীটনাশক এবং অন্য যে জিনিসপত্রের দাম এই দামের সাথে কিন্তু তাদের যে ধানের মূল্য কিন্তু হয় না, তারা সঠিক মূল্য পাচ্ছে না বলে তারা আসলে দিন দিনে কিন্তু আবাদের দিক থেকে এই যে ধান এই যে বড় ইরি বা এর থেকে তারা আগ্রহ হারিয়ে ফেলছেন। তো সবকিছু মিলে বলা যাচ্ছে যে লক্ষ্মীপুরে এখন পর্যন্ত যে কৃষি বিভাগ থেকে যে ইরির আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটি এখন পর্যন্ত তারা নির্ধারণ করে রেখেছেন 8,000 হেক্টর জমিতে আবাদ হয়েছে। তো লক্ষ্মীপুরে যে সদর উপজেলার যে পূর্ব অঞ্চলে যে এখানে বড় বড় প্রজেক্ট করা হয় প্রজেক্টের কিন্তু এখানে সমস্যা হচ্ছে। তো আসলে এই বড় আবাদের এই ছিল আমার কাছে লক্ষ্যমাত্রা নির্ধারণ নিয়ে সর্বশেষ তথ্য। বগুড়া, কুষ্টিয়া ও লক্ষ্মীপুর থেকে বোরো আবাদে কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জানাচ্ছিলেন সহকর্মীরা। প্রতিষ্ঠার 8 বছর পেরিয়ে গেলেও রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ ব্যবস্থা খুব একটা উন্নত করতে পারেনি ওয়াসা। চাহিদার প্রায় অর্ধেক পানি সরবরাহ হচ্ছে ভূগর্ভস্থ উৎস থেকে। তবে সেই পানি নিয়ে নানা অভিযোগ আছে নগরবাসীর। রাজশাহী মহানগরীতে দৈনিক পানির চাহিদা 135 মিলিয়ন লিটার। এর বিপরীতে 712 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে সরবরাহ প্রায় 78 মিলিয়ন লিটার। নগরীতে পানি সরবরাহ পরিস্থিতির উন্নয়ন ঘটানোর লক্ষ্য নিয়ে 2011 সালে সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগকে আলাদা করে প্রতিষ্ঠা করা হয় রাজশাহী ওয়াসা। তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি। নগরীতে ওয়াসার 5টি পানি শোধনাগার থাকলেও পরীক্ষামূলক চালুর পর থেকেই 4টি বিকল। আর পদ্মার পানি নির্ভর শ্যামপুর পানি শোধনাগারটি বছরে চালু থাকে মাত্র 4 মাস। এ অবস্থায় 96টি গভীর নলকূপের মাধ্যমে সরাসরি ভূগর্ভস্থ পানি সরবরাহ করছে ওয়াসা। ওয়াসার যে ম্যান্ডেট সেখানে যদি সেফ ড্রিঙ্কিং ওয়াটার যদি সাপ্লাইয়ের বিষয়টা সামনে আসে তাহলে অবশ্যই ট্রিটেড ওয়াটার করে আপ টু মার্ক কোয়ালিটি মেনটেন করে যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডগুলো আছে কিংবা বাংলাদেশ স্ট্যান্ডার্ড আছে সেগুলোর মধ্যে রেখে তবেই বিষয়টা ভাবতে হবে। নগরবাসী বলছে ওয়াসার সরবরাহ করা পানি পানের উপযোগী নয়, কেবল ধোয়া মোছাতে তা ব্যবহার হয়। পানির কোয়ালিটি কোন সময় ভালো আসে, কোন সময় আয়রন হলুদ আসে, কোন সময় লাল। খালি আয়রন আর দাঁত টাঁত কেমন হয়ে যায়, মানুষ খেতে পারে না, দেখে ফেলে দেয়। তারপর যে কোনো কাজ কামেও তো ধরেন লাগাতে পারে না পানিটা। একটা জিনিস যে ধুয়ে কাজ করবো ওই জিনিসটা তো হয় না। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গমের ব্লাস্ট রোগ প্রতিরোধে মেহেরপুরে গবেষণা শুরু করেছে 12 সদস্যের একটি বিজ্ঞানী দল। বিদেশি 48টি গমের বিভিন্ন জাত এবং লাইন নিয়ে চলছে গবেষণা। এই গবেষণায় সফলতা পেলে গম চাষে আর কোনো বাধা থাকবে না বলছেন তারা। পাশাপাশি বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল হবে হুইট ব্লাস্ট রোগ।
মেহেরপুর সদর উপজেলার মদনাডাঙ্গা মাঠে চলছে ব্লাস্ট প্রতিরোধী গবেষণা কার্যক্রম। মেক্সিকো থেকে সংগ্রহ করা 48টি গমের জাত ও লাইন নিয়ে গবেষণা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের 12 জন বিজ্ঞানী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে এই গবেষণার অংশ হিসেবে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের বালাইনাশক সংগ্রহ করে তা প্রয়োগ করা হচ্ছে গমের ক্ষেতে। গমের বীজ বপন থেকে শুরু করে ফসল সংগ্রহ করা পর্যন্ত চলবে নানা পরীক্ষা নিরীক্ষা। এই গবেষণা থেকেই ব্লাস্ট প্রতিরোধী গমের জাত বেরিয়ে আসবে বলে আশা করছেন গবেষকরা। আর তা করা গেলে ভবিষ্যতে আর ক্ষতির মুখে পড়বে না কৃষক। দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন হুইট ম্যাটেরিয়াল এবং বিভিন্ন উপকরণ নিয়ে এসে কৃষক পর্যায়ে কীভাবে হুইট ব্লাস্ট ম্যানেজমেন্ট করা যায় তার একটি ট্রায়াল আমরা এখানে দিচ্ছি। কয়েক বছর ধরেই মেহেরপুরে ব্যাপকভাবে ব্লাস্ট রোগ ছড়িয়ে পড়ায় কৃষকদের গম চাষ না করার পরামর্শ দিচ্ছিল কৃষি বিভাগ। নিষেধাজ্ঞা অমান্য করে যারা চাষ করেছে শেষ দিকে এসে ব্লাস্টে আক্রান্ত হয়ে নষ্ট হয়ে গেছে তাদের অনেকের ফসল। অনেক টিম নিয়ে মাটিগুলা পরীক্ষা করছে কিংবা গম ওরা এবার এখানে তৈরি করছে, করার পরে এটা পরীক্ষামূলক যদি ভালো হয়, এটা রেজাল্ট ভালো দেয়, তারপর মেহেরপুর জেলায় সবাই আবার গম চাষ করবে। বাংলাদেশে এই প্রথম মাঠ পর্যায়ে গমের উপর গবেষণা করছেন বিজ্ঞানীরা। সফল হলে দেশ থেকে ব্লাস্ট রোগ চিরতরে নির্মূল করা সম্ভব হবে বলে আশা করছে কৃষি বিভাগ। ওনারা গত বছর থেকে শুরু করেছে ব্যাপক আকারে একটা মাঠ পর্যায়ের গবেষণা, এবং এটা বাংলাদেশে এই প্রথম। এর থেকে যে একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে, সেই ভালো ফলাফলের ভিত্তিতে আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে আমরা দ্রুত গমের ব্লাস্টটাকে চিরতরে নির্মূল করতে পারবো বাংলাদেশ থেকে। 2016 সালে বাংলাদেশে প্রথম মেহেরপুর জেলায় হুইট ব্লাস্ট রোগ শনাক্ত করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্লাস্ট রোগ প্রতিরোধ গবেষণা নিয়ে কথা বলতে মেহেরপুর থেকে যুক্ত হয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আখতারুজ্জামান। জনাব আখতারুজ্জামান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে আপনাকে স্বাগত। শুরুতেই জানতে চাচ্ছিলাম যে আপনাদের গবেষণা কাজের অগ্রগতি নিয়ে কতদিনের মধ্যে দৃশ্যমান কোনো ফলাফল আশা করা যায়? ফলাফল আপনাদেরকে জানাতে পারবো। আমরা যদি সময়ের কথা বলি তাহলে আমরা মাস দুয়েকের মধ্যে এর ফলাফলটা অ্যাকচুয়ালি কি হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাতে সক্ষম হব বলে আমরা আশা করছি। গবেষণায় কোন দিকটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন, প্রতিষেধক আবিষ্কার না নতুন জাত উদ্ভাবন? কৃষকদের প্রতি পরামর্শ কি? অনেকগুলা যদি আমরা বলি, এখানে মোট ছোট বড় মিলিয়ে মোট 11টি পরীক্ষা এখানে পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে কিছু আছে প্রচলিত যে আমাদের ছত্রাকনাশক, সেই ছত্রাকনাশকের মধ্যে থেকে ভালো কিছু আছে কিনা সেটা। সর্বোপরি যেটা করা হচ্ছে যে 48টা বিভিন্ন জাতের এখানে ট্রায়াল দেওয়া হচ্ছে, তার মধ্যে থেকে চেষ্টা করা হবে যে ব্লাস্ট প্রতিরোধী জাত খুঁজে বের করা। এবং এর মধ্যে আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল মেইজ হুইট অ্যান্ড মেইজ রিসার্চ সেন্টার যেটা মেক্সিকো, সেখান থেকে তারা 30টি লাইন তারা দিয়েছে, 23টি। তো আমরা আশা করছি যে এর মধ্যে থেকে একটা রীতিমতো ব্লাস্ট প্রতিরোধী জাত বেরিয়ে আসে, এবং এটা যদি আসে তাহলে এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত ভালো খবর হবে। এবং এছাড়া প্রচলিত যে ব্যবস্থা আমাদের আছে তার মধ্যে কোন ছত্রাকনাশক প্রয়োগ করলে এবং এর সাথে কোনো পুষ্টির কোনো ব্যাপার আছে কিনা সেটাও পরীক্ষা করে দেখা হচ্ছে। মোট ছোট বড় মিলিয়ে 11টি পরীক্ষা এখানে পরিচালনা করা হচ্ছে, এবং 12 জন স্টুডেন্ট, এর মধ্যে 2 জন পিএইচডি স্টুডেন্ট এবং 10 জন এমএসসি স্টুডেন্ট কিন্তু কাজ করে যাচ্ছে। তো আমরা আশা করছি এখান থেকে যে ব্লাস্ট প্রতিরোধী জাত বেরিয়ে আসতে পারে, সেই সাথে যে ভালো কোন ট্রিটমেন্টটা দিলে আমরা যাতে যদি ব্লাস্ট আর না হয় অথবা ব্লাস্ট যেন দমন করা যায় সেটাও বেরিয়ে আসবে। কারণ আমরা অনেকগুলো ট্রায়াল এখানে হচ্ছে, ছোট বড় মিলে 11টি পরীক্ষার আমরা আশা করছি যে ভালো ফল পাবো, এবং এই ফলাফলের ভিত্তিতে গমের যে ব্লাস্ট রোগ সেটা নির্মূল করা সম্ভব হবে বলে আমি ভীষণভাবে আশাবাদী। 2015 সালের দিকে প্রথম ব্লাস্ট রোগ ধরা পড়ে, তো বাংলাদেশে গম বা ধানে এই ছত্রাক সংক্রমিত হলো কিভাবে? এটা মনে করা হচ্ছে যে 2015 না 2016 সালের মিড ফেব্রুয়ারিতে, এবং বাংলাদেশের মধ্যে প্রথম নোটিশ করা হয়েছিল মেহেরপুর থেকে। এটা যে এখন বিভিন্ন সূত্র থেকে তো গম আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করে থাকে, এখন কোনো না কোনো ভাবে হয়তো এসেছিল বলে মনে করা হয়। আবার বিজ্ঞানীরা এটাও বলছেন যে ওই ব্লাস্টের যে জীবাণু সেটা আমাদের আগে ছিল, কিন্তু হঠাৎ করে এই যে অনুকূল আবহাওয়াটা হওয়ার জন্য হঠাৎ করে বৃষ্টি, তারপরে টেম্পারেচার বেড়ে গেল, এই জন্য গমের শীষ বেরোনোর একটা অবস্থায় সেটিও তারা মনে করছেন যে এটা গমের জীবাণুটা আগেই ছিল, ব্লাস্টের জীবাণু ছিল, কিন্তু এটা ডরমেন্ট অবস্থায় ছিল, অনুকূল আবহাওয়া পাওয়ার জন্য এটা দেখা দিয়েছে। নানান রকমের এটা নিয়ে কথাবার্তা আছে, তবে এটা গবেষণার ফলাফলের ভিত্তিতে এটা ক্লিয়ারলি আইডেন্টিফাই করা যাবে। আপনারা জেনে খুশি হবেন এর সাথে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জড়িত আছে, বাংলাদেশ আণবিক পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট ময়মনসিংহ এবং স্টেক হোল্ডার হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেহেরপুর আমরা কাজ করে যাচ্ছি। এর সাথে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট জয়দেবপুর গাজীপুর তারাও কিন্তু একটা গবেষণা করে যাচ্ছে। আমরা সম্মিলিত গবেষণার ফলাফল থেকে আমরা এটার প্রকৃত কারণটা উদ্ঘাটন করতে পারবো এবং এর সমস্যার সমাধানের পথ অবশ্যই বেরিয়ে আসবে।
ডক্টর আখতারুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নির্মাণের 6 বছরেও উদ্বোধন হয়নি ঢাকার ধামরাইয়ের অর্থোপেডিক হাসপাতাল ট্রমা সেন্টার। সড়ক দুর্ঘটনা সহ নানা কারণে আহত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার লক্ষ্যে নির্মাণ করা হয় হাসপাতালটি। তবে দীর্ঘদিনেও এটি চালু না হয় হতাশ এলাকাবাসী। দেশের দুর্ঘটনাপ্রবণ সড়কগুলোর মধ্যে ঢাকা আরিচা মহাসড়ক অন্যতম। প্রায় এই সড়কে দুর্ঘটনায় ঘটে প্রাণহানি, গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেন অনেকে। এসব রোগীদের দ্রুত চিকিৎসা দেওয়ার লক্ষ্যেই 6 বছর আগে ধামরাইয়ের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে নির্মাণ করা হয় 20 শয্যার অর্থোপেডিক্স হাসপাতাল ট্রমা সেন্টার। তবে জনবল নিয়োগ জটিলতায় এখনও চালু করা যায়নি হাসপাতালটি। ফলে বাধ্য হয়েই চিকিৎসার জন্য রাজধানীতে যেতে হয় বলে জানালেন ভুক্তভোগীরা। সড়ক দুর্ঘটনায় যারা আহত হচ্ছে তাদেরকে দ্রুত কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না, তাদেরকে পাঠিয়ে দিচ্ছে হচ্ছে ঢাকাতে। আরিচা রুটে, এই মহাসড়কে, হ্যাঁ, এইগুলা অনেক রুগী মারাও যায়। হ্যাঁ, এইখানে যদি থাকতো তাইলে মনে করেন সুচিকিৎসাটা পাইতো। এদিকে ট্রমা সেন্টার চালুর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানালেন ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। জনবলের অর্গানোগ্রাম যেহেতু এখনো চূড়ান্ত হয়নি, যেহেতু 39তম বিসিএসে সরকার অনেক ডাক্তার নিয়োগ দিবে, আশা করি তাদের নিয়োগ দেওয়ার পরে হয়তো এটা খুব শীঘ্রই একটা অর্গানোগ্রাম তৈরি হবে এবং একটা সিদ্ধান্ত হবে তারপরে চালু করা। ট্রমা সেন্টারটি চালু হলে শুধু ধামরাই নয়, আশেপাশের কয়েকটি উপজেলার মানুষও অল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা নিতে পারবে বলে আশা স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যোগ দিয়েছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, জনবল নিয়োগে কি ধরনের জটিলতা হচ্ছে যে এত বছরেও তার সমাধান হয়নি? নির্মাণ কাজ শেষ হলো এখন পর্যন্ত উদ্বোধন হয়নি ধামরাইয়ের ট্রমা সেন্টারটির নির্মাণ কাজ শেষ হলো এখন পর্যন্ত উদ্বোধন হয়নি ধামরাইয়ের ট্রমা সেন্টারটি। আমি এই ব্যাপারে ধামরাই উপজেলার যে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রয়েছেন ফজলুল হক ডাক্তার, তার সাথে আমি কথা বলেছেন। তিনি যেমনটি জানিয়েছেন, ধামরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে কিন্তু অর্থোপেডিক ডাক্তারের একটা সংকট রয়েছে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এই ডাক্তারের যে সংকট, এটি কিন্তু শুধু ধামরাইতে নয়, সারা দেশে ডাক্তারদের একটি সংকট রয়েছেন। তিনি বলছেন যে 39তম বিসিএস এ যে ডাক্তারদের নিয়োগ হবে, সেই নিয়োগের পরে নিয়োগে কিন্তু প্রায় 7 থেকে 8 হাজার নতুন ডাক্তারদের নিয়োগ হবে। সেই ডাক্তার যখন নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু এই ডাক্তারদের একটা সংকট কাটিয়ে উঠবে বলে তিনি জানিয়েছেন। যখন এই ডাক্তার সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে তখনই কিন্তু এই ট্রমা সেন্টার সহ এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ডাক্তারের শূন্যতা রয়েছে, সেখানে কিন্তু এই ডাক্তারদের যে শূন্যতা পূরণ করা সম্ভব হবে। আর তবে এই ঢাকা জেলার যে সিভিল সার্জন রয়েছেন, তিনি এই ট্রমা সেন্টারটি চালু করার জন্য এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন। তারা বলছেন যে তারা এই ট্রমা সেন্টারটি চালুর ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করছেন। যেহেতু ঢাকা আরিচা মহাসড়ক দেশের সড়ক দুর্ঘটনার একটি অন্যতম একটি মহাসড়ক, এখানে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এখানে প্রতি বছর প্রচুর সংখ্যক বাস যাত্রী বা পথচারীরা সড়ক দুর্ঘটনা আহত হয়ে থাকে। তাদের উন্নত স্বাস্থ্য সেবার জন্য এই ট্রমা সেন্টারটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে এই স্বাস্থ্য বিভাগের যারা রয়েছে তারাও কিন্তু মনে করছেন, যার ফলে তারা এই ট্রমা সেন্টারটি চালুর ব্যাপারে দ্রুত যেন এটা চালু করা যায় সে ব্যাপারে উদ্যোগ নেওয়ার জন্য তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাভার থেকে জানাচ্ছিলেন রুবেল আহমেদ। চলে যাচ্ছি পরের খবরে। নারায়ণগঞ্জের বন্দরে আসামি ধরতে গিয়ে পুলিশ গ্রামবাসীর সংঘর্ষে আহত আশিকুর রহমান মারা গেছেন। সকালে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ বাবুল এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় সরকারি কাজ বাধা দেওয়ার অভিযোগ পুলিশে একটি মামলা করেছে। ঘটনা তদন্তে 3 সদস্যের একটি কমিটিও করেছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, পায়ে গুলিবিদ্ধ হয়ে রাতেই মারা গেছে আশিক, কিন্তু সেই খবর গোপন রাখা হয়। তবে পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, আক্রান্ত হওয়ার পর আত্মরক্ষার্থে গুলি ছোড়ে পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চাঁদপুরে স্থানীয় ইউপি সদস্য খলিলুর রহমানের সঙ্গে আমির হোসেনের বিরোধ চলছিল। মাস 2 আগে দুই পক্ষের সংঘর্ষের পর পাল্টাপাল্টি মামলা হয়। এর একটি মামলার আসামি খলিলের সমর্থক দীপু ও সুজনকে আটক করে পুলিশ। এ সময় তাদের সহযোগীরা পুলিশের ওপর হামলা করে তাদের ছিনিয়ে নেয়। আহত হয় 4 পুলিশ সদস্য সহ 15 জন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।
সাভারের কাউন্দিয়ায় গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে 2 আসামিকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, রায়হান ও আলামিন সহ আরও 3 বখাটে গত রাতে নির্যাতিতার স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে কাউন্দিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত রায়হান সহ আলামিনকে গ্রেপ্তার করে। ওই গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতে চেষ্টা চলছে। প্রকৃতির নিপুণ হাতে সাজানো জামালপুরের লাউচাপড়া পিকনিক স্পটটি প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুহূর্তেই সকল গ্লানি মুছে দিয়ে ভ্রমণ পিপাসুদের আকৃষ্ট করে আসছে বছরের পর বছর। তবে বিশুদ্ধ পানি ও রাতে থাকার ব্যবস্থা না থাকার কারণে পর্যটন হারাচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষা বকশীগঞ্জের গারো পাহাড়ের এই পিকনিক স্পট। গারো পাহাড় দিয়ে ভারতের তুরা জেলাকে আলাদা করেছে বকশীগঞ্জ উপজেলা। পাহাড়ের ফাঁকে ফাঁকে ছোট বড় ঝর্ণাধারা, আদিবাসীদের গুচ্ছগ্রাম আর দিগন্তজোড়া ঘন সবুজ, সব মিলিয়ে যেন প্রকৃতির সৌন্দর্যের অপরূপ সমারোহ। আর গারো পাহাড়ি রয়েছে লাউচাপড়া পিকনিক স্পট। বর্ষা মৌসুম ছাড়া পুরো সময় জুড়েই পর্যটকরা আসেন স্পটে। তবে বিশুদ্ধ পানি ও রাতে থাকার ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হয় দর্শনার্থীদের। এছাড়া পানি শুকিয়ে যাওয়ায় কমে গেছে লেকের সৌন্দর্য, ফলে দিন দিন কমে যাচ্ছে পর্যটকদের সংখ্যা। পানির সমস্যা, তারপরে আপনার নিরাপত্তার সমস্যা আছে। এখানে থাকার মতো কোনো জায়গা নেই, যা দূর থেকে আসবে তাদের থাকার সমস্যা হবে। দূর থেকে আসছি, আমাদের এখানে থাকার মতো সিস্টেম হতো তাহলে ভালো হতো। এখন রাত্রিবেলা চলে যাওয়াটা তো একটু কঠিন ব্যাপার স্যাপার। সমস্যার কথা স্বীকার করে জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জানালেন, পর্যটন কেন্দ্রটিকে আধুনিক করতে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বাস্তবায়িত হলে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এটি। পানির সমস্যা সমাধানে আমরা লেক খনন সহ সাবমার্সিবল পাম্প স্থাপনের প্রকল্প হাতে নিয়েছি। ইতিমধ্যে আমরা বিদ্যুতায়ন করেছি এবং ডাকবাংলার ভিআইপি রুমটা শীতাতপ নিয়ন্ত্রণ সহ আরও সুসজ্জিত করা হয়েছে। 1996 সালে 26 একর জায়গা নিয়ে এই স্পটটিকে বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলে জেলা পরিষদ। নাম দেয়া হয় খনিক অবসর বিনোদন কেন্দ্র। একটি আধুনিক দ্বিতল রেস্ট হাউস সহ 4টি রেস্ট হাউস আছে এখানে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আজকে সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। বিরোধীদের আবার সংলাপে ডাকছেন প্রধানমন্ত্রী, সংসদ প্রশ্নে হতে পারে আলোচনা। মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদে তৎপরতা, দখলমুক্ত রাখতে নজরদারির তাগিদ। বর্ষার আগেই পদ্মার ভাঙন রোধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ, নেওয়া হচ্ছে নানা প্রকল্প। ইরি বোরো আবাদের তোড়জোড় চাষিদের, মৌসুমের শুরুতেই শ্রমিক সংকটের অভিযোগ। এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে, আমন্ত্রণ পরের আয়োজনে।